একটা অসাধারণ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এই দুঃসময়ের বোধহয় কার্যত শেষ হতে চলেছে। সেই সুড়ঙ্গের শেষে আলোর বিন্দুটা আমরা আজকে দেখতে পেয়েছি, আপনাদের আজকে দেখাবো। এবং আমি বিশ্বাস করি এই প্রতিবেদনটা শোনার পর আপনারা প্রত্যেকেই সহমত হবেন এবং আপনারাও আমার সঙ্গে এগ্রি করবেন যে সুড়ঙ্গের শেষে আলোর বিন্দুটা আপনারাও আজকে বোধহয় দেখতে পেলেন। নির্বাচন কমিশন অসাধারণ একের পর এক প্রত্যেক দিন এমন এমন পদক্ষেপ নিয়ে যাচ্ছে যেটা কার্যত আপনি আমি চেয়েছিলাম দীর্ঘদিন ধরে, যে এই অগণতান্ত্রিক একটা রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, উৎপাটিত করার জন্য একটা অন্তত পিঠের শিরদাঁড়াওয়ালা কোনো একটা মানে আমাদের দেশের কোনো একটা সাংবিধানিক বডির প্রয়োজন। আজকে নির্বাচন কমিশন অন্তত সেই কাজটি করছে। আপনারা চমকে যাবেন, এমন এমন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পা কাঁপতে শুরু করেছে। শুধু তাই নয়, যখনই এই নির্দেশিকা জারি হয়েছে তার কয়েক ঘন্টার মধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমেল মারফত জ্ঞানেশ কুমারের কাছে বেশ কিছু মানে কান্না গাইলেন। বললেন বিহারে এটা হলে আমাদের কেন হবে না। মানে কার্যত তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝে গিয়েছে আমরা যেমন গোটা পশ্চিমবঙ্গবাসী সুড়ঙ্গের শেষে আলোর বিন্দু দেখছি, আর এই তৃণমূল কংগ্রেস এরা কিন্তু আলোর শেষে অন্ধকারের বিন্দুটা এরা দেখতে শুরু করে দিয়েছে। আজকের পর্বে বিশ্লেষণ ভালো না লাগলে আপনারা ডিসলাইক করে বেরিয়ে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কমেন্ট একটি লাইক করে আমাকে বলবেন যে সত্যি আপনাদের যে চাহিদা সেই মতো খবর আনতে পেরেছি, আজকে আপনাদের সামনে সেই প্রতিবেদন দিতে পারলাম। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি পরপর অনেকগুলো ঘটনা দেখাবো, ঠিক আছে? প্রথমে খুব তাড়াতাড়ি বলে দিই, প্রথমে আপনাদের সামনে একটি অংশ দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে নির্বাচন কমিশনের একজন আইএএস ক্যাডার, তার নাম হচ্ছে মুরুগান। সেই মুরুগান সাহাব বিশেষ পর্যবেক্ষক হিসেবে পশ্চিমবঙ্গে নিয়োজিত হয়েছিলেন। তিনি আক্রান্ত হয়েছিলেন কয়েক সপ্তাহ আগে। পশ্চিমবঙ্গে তিনি স্পেশাল অবজারভার হয়ে এসেছিলেন, তাকে আক্রান্ত হতে হয়েছিল। কাদের হাতে আক্রান্ত হয়েছিল একবার দেখে নিন সেই ভিডিওটা। শুনলেন, দেখলেন? এই ভিডিওটা অত্যন্ত ভয়ঙ্কর, গণতন্ত্রের জন্য আঘাত। তবে এটা নতুন নয়, জেপি নাড্ডা থেকে শুরু করে তিনি নয়, রাজনৈতিক নেতৃত্ব মেনে নিলাম, কিন্তু এর পরেও বিভিন্ন জায়গায় এই ধরনের এই এই যেমন ধরুন আপনাদের সন্দেশখালীতেও এই ধরনের ইডিদের ওপর আক্রমণ করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নিতে দেখিনি। এবারে দেখলাম পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বলে দেওয়া হয়েছে আজকে 5 তারিখ, 6 তারিখের মধ্যে, 6 তারিখ বোধহয় সন্ধ্যে 6টা না একটা টাইমও বেঁধে দিয়েছে যে এর মধ্যে রিপোর্ট পাঠাতে হবে জেলা শাসকদের যে কেন এই ঘটনা ঘটলো। আগে থেকে জানিয়ে দেওয়া সত্ত্বেও কেন বিশেষ পর্যবেক্ষকদের সিকিউরিটির ব্যবস্থা করা হলো না, কেন তাকে অরক্ষিত অবস্থায় তিনি ভিজিট করতে বাধ্য হলেন। রিপোর্ট চেয়েছে কমিশন। আপনারা এবার ভাববেন যে রিপোর্ট চেয়েছে কমিশন, তো কত রিপোর্টই চাই। এই রিপোর্ট আদতে কমিশন নিয়ে সত্যি কি কোনো পদক্ষেপ নেবে, নাকি আবারও সেই সেটিং এর তত্ত্ব যেটা আপনাদের মাথায় ঘোরে। এইখানে আলোর রেখাটা আপনাদের সামনে আমি আজকে দেব। আপনাদের মনে রয়েছে, যারা আমার সিম্পল অ্যাজ এবিসি দীর্ঘদিনের দর্শক কিংবা যারা এসআইআর প্রক্রিয়াটা মোটামুটি খবর রাখছেন, তারা জানবেন যে এই এসআইআর প্রক্রিয়ার প্রথম দিনে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আপনারা হয়তো অনেকেই জানবেন, কেউ কেউ ভুলে যেতে পারেন। সেই ঘটনাটি হচ্ছে 4 জন ডাব্লিউবিসিএস অফিসার, অর্থাৎ তাদের মধ্যে 2জন ইআরও আর 2জন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে মারাত্মক কিছু ক্রেডেনশিয়াল দিয়ে দেওয়া বা কারচুপির অভিযোগ এসেছিল এশায়ার প্রক্রিয়াতে। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে দাঁড়িয়ে বলেছিলেন কোনো ব্যবস্থা নেবে না, ওরা কিছু ভুল করেনি, এই ধরনের মন্তব্য করেছিলেন। তারপরে নির্বাচন কমিশন আরো 2-1বার চিঠি দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এফআইআর করেননি একজনের বিরুদ্ধে, বলেছিলেন যে
আমি থাকতে কোনো তোমাদের প্রবলেম হবে না বলে বার্তা দিয়েছিলেন ইআরও, এইআরও কিংবা বিএলওদের। তারপরে আপনাদের মনে থাকবে হয়তো মনে থাকবে কারুর কারুর, মমতা বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে দুজনকে তিনি সাসপেন্ড করেছিলেন, বিচার এবং পুলিশি তদন্ত করেছিলেন। এই পুলিশি তদন্তের পর রেজাল্ট কি এসেছে জানেন? যে ওরা কোনো ব্যাপারে জড়িত নয় এবং ওরা নির্দোষ, এই ধরনেরই নাকি পুলিশি তদন্ত এসেছে। এবং তারপরে একজনকে আবারও নিয়োগ করে দেওয়া হয়েছে, আর একজন অলরেডি অবসর নিয়ে নিয়েছে। ঠিক এই জায়গায় নির্বাচন কমিশন এখনো সেই ঘটনাটা ভোলেনি। নির্বাচন কমিশন বলেছে সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হবে। দিল্লি থেকে এবার 2 জেলা শাসককে নির্দেশ পাঠালো নির্বাচন কমিশন। একবার ভেবে দেখুন যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগের ঘটনা, মানে শুরু হওয়ার প্রথম দিকের ঘটনা, যেখানে আমরা ভেবেছিলাম যে এটা তো নির্বাচন কমিশন আবারও হেরে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তোমাদের গায়ে আঁচটি লাগতে দেবো না। নির্বাচন কমিশন কিন্তু হাল ছেড়ে দেয়নি। পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বলেছে যে তোমরা ওই যে মানে একটা হচ্ছে আপনার বারুইপুরের একজন ইআরও, একজন এইআরও, আর একজন পূর্ব মেদিনীপুরের ময়নার একজন ইআরও, একজন এইআরও, আর একজন ডেটা এন্ট্রি অপারেটর, এই 5 জনের বিরুদ্ধে, অর্থাৎ 4 জন ডব্লিউবিসিএস অফিসার, একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা অমান্য করেছিল। কিন্তু নির্বাচন কমিশন আবারও মনে করিয়ে দিয়েছে যে এটা তোমাকে করতেই হবে, এটা থেকে তোমার নিস্তার নেই, এটা তোমাকে করতেই হবে। অর্থাৎ এইখানে সুড়ঙ্গের শেষে আলো, যে ভাবুন এটা ধামাচাপা নির্বাচন কমিশন দিয়ে দেয়নি যে এইটা হয়ে গেছে, সময়ের সাপেক্ষে ভুলে গেছে, যাও ছেড়ে দিই, এইরকম কিন্তু ব্যাপার নয়। প্রত্যেকটি অভিযোগের কিন্তু শেষ পর্যন্ত দেখে ছাড়ছে নির্বাচন কমিশন। এই পয়েন্টে এসে আরো একটি আসার খবর, যেটা গতকাল আমি আপনাদের সামনে পড়ে প্রথমেই বলেছিলাম। দেখতে পাচ্ছেন খবরটি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল বোস। এসআইআর এর পাশাপাশি উল্লেখ বাংলাদেশের কথাও। আমি পুরোটা পড়েছি। এই প্রতিবেদনে যা যা উল্লেখ রয়েছে সেটা কার্যত আমি সংক্ষেপে যদি বলি, যেটা গতকালও বলে দিয়েছিলাম, এই এসআইআর নিয়ে উদ্ভূত পরিস্থিতি এবং 2026-এ আদৌ পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিস্থিতি রয়েছে কিনা সেই সংক্রান্ত একটি রিপোর্ট তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন। যে পশ্চিমবঙ্গের মতো একটা স্টেট কার্যত এখন কাশ্মীরের থেকেও তো বেশি ভয়ানক হয়ে গিয়েছে। তো এই জায়গায় ঠিক আগামী দিনে 2026-এ কোন প্রক্রিয়াতে সুষ্ঠুভাবে নির্বাচনটি করা সম্ভব, বিশেষ করে যখন বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তৃণমূল কংগ্রেসের কোনো বেচাল আর এদিক ওদিক কোনো বেচাল নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে গতকালই আপনাদের সামনে সেই তথ্য দিয়েছিলাম। আমি আজকে একটি কয়েকটা অংশ, জাস্ট লাস্টের প্যারাগ্রাফটা আমি পড়ে শোনাচ্ছি সংবাদ মাধ্যম থেকে। দেখুন, কয়েক মাস পরে রাজ্য বিধানসভা ভোট রয়েছে, তার জন্য রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নিজের নিজের মতো করে প্রচার পর্ব শুরু করে দিয়েছে। সূত্রের খবর, রাজ্যে নির্বাচনের আগে সার্বিক পরিস্থিতি এবং নির্বাচনকে কিভাবে শান্তিপূর্ণ রাখা যায় তা নিয়েও রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট জমা দিয়েছে রাজ্যপাল। এর বাইরে সংবাদ মাধ্যম আর কিছু লিখবে না। এবার আপনারা বুঝে নিন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা নিশ্চিতভাবে শাসক দলের জন্য অত্যন্ত কঠিন হলেও পশ্চিমবঙ্গবাসীর জন্য সুড়ঙ্গের শেষে আলো দেখার সামিল। আমি এই জায়গায় আপনাদের সামনে বললাম, আরো বেশ কিছু তথ্য দেব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গবাসীর সুড়ঙ্গের শেষে আলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আলোর শেষে অন্ধকারটা যখন তারা দেখতে শুরু করে দিয়েছে, যে কোনো মূল্যে তারা এই এশার প্রক্রিয়াটাকে কোনো না কোনো ভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারের কাছে। দেখতে পাচ্ছেন এশায়ারে পশ্চিমবঙ্গে আর বিহারের জন্য আলাদা নিয়ম, একগুচ্ছ অভিযোগ তুলে ফের চিঠি লিখলেন জ্ঞানেশকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও চিঠি লিখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত, কি বলবো, একটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন দেশের জন্য, কিন্তু আজকে নিজের রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে আমি জানি না যে তাকে সত্যি সত্যি সিরিয়াসলি কতজন আর কনসিডার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো করেই বা রাহুল গান্ধীর মতো করেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলত অভিযোগগুলো কি কি ছিল? মূলত অভিযোগ হচ্ছে যে বিহারে আপনারা
আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই তথ্যের ভিত্তিতে সত্য মিথ্যা আমি বলতে পারবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব সত্যি কথা বলেন কিনা সেটা আপনারাই জানেন, আমি বলতে পারবো না। তো এখানে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে বিহারে পরিচয়পত্র হিসাবে বংশ তালিকা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ বিহার গভর্নমেন্ট যে বংশ তালিকা প্রকাশ করে দিয়েছে সেটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন, আর আমরা যে বংশ তালিকাটা অর্থাৎ প্রয়োজনীয় যে ইনফরমেশনটা আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে ধরুন পঞ্চায়েত বা পৌরসভা থেকে দিচ্ছি, এটা কেন আপনারা অ্যাকসেপ্ট করবেন না? অর্থাৎ রেজিস্টারটা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্যাংশন রেজিস্টারটা আপনারা কেন অ্যাকসেপ্ট করবেন না? এটাই ছিল তার মূল কথা। কেন এই কথাটা বুঝতে পেরে গিয়েছেন? 1,36,000 থেকে কমে গতকাল বলেছিলাম যে 94 লাখে নেমে এসেছে। তার মানে কি আস্তে আস্তে তো যে ভুলগুলো সেগুলো সংশোধন করে নিচ্ছে। তার মানে এই 94 লাখ থেকে আরো নাম ডেফিনেটলি বাদ যাবে, কিন্তু সেগুলো কঠিন হয়ে যাবে নাম বাদ যাওয়া। এইখানে নাম যাতে বেশি করে বাদ দেওয়া যায় সেই কারণে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে পশ্চিমবঙ্গের এমন কোন সার্টিফিকেট যেখানে বলে দেবে যে ধরুন এ বি এর বাবা বা সি বি এর দাদু, এই যে জিনিসটা সেটা বুঝতেই পারছেন, এই তো গভর্নমেন্ট তো যা ইচ্ছা তাই করে, এই গোটা গভর্নমেন্টের একটা মানে মিলে অভিযোগ রয়েছে, চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, মানে সেখানে অনেকে মন্ত্রী সন্ত্রী সব জেলে গিয়েছে। তো এই গভর্নমেন্টটা পারে না এমন তো কোনো কাজ নাও থাকতে পারে। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে আমাদের রেজিস্টারকে, অর্থাৎ আমরা যেটা লিখে দেব যে কে কার বাবা কে কার ছেলে বা যে তথ্য আমরা দিয়ে দেব সেটাকেও গ্রহণ করা হোক, এই তথ্য দিয়েছেন। 100% নিশ্চিন্ত থাকুন যে কোনোদিনই নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি মেনে নেবেন না। এটি গেল প্রথম। এছাড়াও তিনি দিয়েছেন যে ইআরওদের অনুমতি ছাড়াই কমিশন তথ্য প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করে ভোটারদের নাম বাদ দিচ্ছে কি করে। অর্থাৎ কোন ভোটারদের নাম যদি নির্বাচন কমিশন বাদ দেয়, এখনো পর্যন্ত বাদ দেওয়ার কিন্তু নির্বাচন কমিশন একজনের নামও বাদ দেননি। তার কারণ এখনো যতক্ষণ না ফাইনাল তালিকা বেরুচ্ছে ততক্ষণ আপনি বলতে পারবেন না যে একজনের নামও বাদ গেছে। ইনফরমেশন কালেক্টেড হচ্ছে, নাম একজনও বাদ যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ ভেতর থেকে নাকি নাম বাদ দেওয়া হচ্ছে। তো আমার বক্তব্য, যদি ভেতর থেকে নাম বাদ দেওয়া হয়, মুখ্যমন্ত্রী হিসেবে সেটা তো জানার কথা তার নয়। তার কারণ সেটা তো একেবারে নির্বাচন কমিশনের অভ্যন্তরের খবর, তিনি জানলেন কোথা থেকে যে নাম বাদ দেওয়া হচ্ছে আদতে? তাহলে মানে এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি বলছেন ইআরওদের মানে জানিয়ে নাম বাদ দিতে হবে। কেন? ইআরওরা কি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় রয়েছে নাকি? যে আলটিমেটলি সিদ্ধান্ত সবার তো একটা কাজের লেভেল ভাগ করে রেখে দেওয়া হয়েছে। ইআরওদের কি কাজ নাকি যে কে বাদ যাবে কে থাকবে এই সিদ্ধান্ত কি ইআরও নেবে নাকি? এই সিদ্ধান্ত মোটেই কোনো ডাব্লিউবিসিএস অফিসার নেওয়ার কথা নয়, এবং সেই যোগ্যতাও তাদের নেই। তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিগুলো করছেন রাজনৈতিক দিক থেকে। কেন না, তিনি জানেন বিএলওদের একটা বড় অংশ হয়তো ম্যানেজড, কিংবা ইআরওদের হয়তো একটা বড় অংশ ম্যানেজড, তাই তাদেরকে জানিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে তারা বাধা দেবেন। এই যেমন দেখলেন না, 4 জনকে ইতিমধ্যেই এফআইআর করার জন্য দিল্লি থেকে নির্দেশ এসে গিয়েছে। এইরকম অনেক ইআরওদের ওপর, এই ইআরওদের ওপর অভিযোগ উঠছে যে তৃণমূল পন্থী হিসাবে কাজ করার জন্য। তো সেইগুলোকে করার জন্যই কিনা আপনারাই বলবেন। তো যাই হোক, এরপরে আমি আপনাদের সামনে একেবারে শেষের দিকে আলোর একেবারেই আরো একটা আশা দেখিয়ে পর্বটা শেষের দিকে এগিয়ে নিয়ে যাব। হয়তো ছোট একটি ঘটনা আপনারা বলতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি আরো একটা ঘটনা দেখিয়ে দিই। এই যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অভিযোগ, কিন্তু এই অভিযোগগুলো না শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন সভা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরু করেননি, নির্বাচনী প্রচার। তো সেই জায়গায় দেখবেন প্রচুর ভুরি ভুরি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মঞ্চের ওপর সেই যে লোক তুলে নিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ঝুলিতে এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেই নামের কোনটা ভুল কোনটা ভ্রান্তি এর জন্য কতগুলো জমা পড়েছে জানেন? অ্যাপ্লিকেশন সমস্ত দল মিলিয়ে মাত্র 8টি। তার মধ্যে বহুজন সমাজ পার্টি, জানি না যে তারা আসে নাকি পশ্চিমবঙ্গে, একটি, ভারতীয় জনতা পার্টি একটি অ্যাপ্লিকেশন দিয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএম দুটো, এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি, আর তৃণমূল কংগ্রেস 3টি। এই টোটাল 8টি অভিযোগ জমা পড়েছে 58 লাখের মধ্যে। এরপরে বুঝে দেখুন যে নির্বাচন কমিশন কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে। ভুরি ভুরি অভিযোগ মঞ্চের ওপর থেকে তোলা যায়, অথচ নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যে সেই অভিযোগগুলো কোথায় সেইগুলো ভূত হয়ে যায়।
তখন আর সেই টেবিলে গিয়ে সেই অভিযোগগুলো পৌঁছাতে পারে না। দেখুন, আমি আপনাদের সামনে বারবার বলেছি, আমার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টের ওপর বা তাদের অপশাসনের ওপর, বিশ্বাস করুন, আমার কিন্তু খুব একটা কি বলবো, মানে বলার বেশি নেই। আমার বক্তব্য রেস্ট অফ দা ইন্ডিয়া, যারা ম্যানেজ করতে পারলো না, যারা এই চুরি দুর্নীতির পরেও এইগুলোকে আটকাতে পারলো না, যারা জানছে, আমরা প্রত্যেকে জানছি যে এখনো কোথাও চুরি দুর্নীতি এখনো ভেতরে ভেতরে হয়তো কোথাও চলছে, এখনো নিয়োগী দুর্নীতি হয়তো কোথাও না কোথাও হয়ে চলেছে, আমরা জানছি এখনো বালি চুরি হচ্ছে, আমরা জানছি এখনো মাটি চুরি হচ্ছে, সব কি চুরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষকে প্রতারিত করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের কোনো একটি, আমি বারবার যে কথা আপনাদের সামনে বলে থাকি, যে ভারতের একজন কোনো পিঠের সিদ্ধারা করা কোনো একটা সাংবিধানিক বডি বা কোনো সাংবিধানিক পার্সন নেই যারা এই জিনিসগুলোকে আটকে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলকে অন্তত বলে দিতে পারে যে এটার নাম ভারতবর্ষ, এখানে এতটা উচ্ছৃঙ্খল আচরণ করা যায় না। আমি একটি ভারতবর্ষের কোন নিয়ম নিয়ন্ত্রণ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোন স্তম্ভের কাউকে দেখলাম না যে এই এই এত অবিচার পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে কেউ আটকাতে পারলো। কিন্তু অবশেষে সুরঙ্গের শেষে আলোর মতো অন্তত নির্বাচন কমিশন, আজকে সব থেকে ভালো লাগলো, যেটা ধামাচাপা কার্যত পড়ে গিয়েছিল প্রথমে ওই 4 জনের এফআইআর, সেটা আবারও টেবিলের ওপরে এনেছে নির্বাচন কমিশন। বলেছে ওসব তো ছাড়ো, আর মানে তোমরা এই 4 জনের নামে এফআইআর করো। মুরুগানের জন্য রাজীব কুমারকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনি 6 তারিখের মধ্যে রিপোর্ট জমা দিন যে কেন এই গাফিলতি হয়েছে, কেন পর্যবেক্ষকের ওপর আক্রমণ হয়েছে। আরো এসেছে যে কোনো শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের জটলা করা চলবে না। একের পর এক এই ধরনের যে মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, ডিসিপ্লিন ওয়েতে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, যা যা আমরা চাইছিলাম এতদিন পর, অন্তত একটি মানে সাংবিধানিক বডি, তারা এই কাজটি করছেন। আর এটার ফলেই কিন্তু আমার তো পরিষ্কারভাবে মনে হচ্ছে যে সুড়ঙ্গের শেষে আলোটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে আরো 2-1 মাস স্বচ্ছভাবে আমাদের যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার ব্যবস্থাটা যদি নির্বাচন কমিশন করে দেয়, তৃণমূল কংগ্রেস বলে রাজনৈতিক দলটি 2026-এর পর থাকবে না বলে আমার ব্যক্তিগতভাবে অভিমত। আপনাদের অভিমত কি তাই? লিখে জানান আজকের এই কমেন্টের সেকশনে। এখনকার মতো এখানেই।